অর্থের সোর্স আমাদের নিজেদেরই, কারণ এই ক্ষেত্রগুলোতে আমরা কারো বলতে রাজনৈতিক বা সরকারি কোনো সাহায্য নিতে আগ্রহী নই। এই কাজগুলো যেহেতু একদম আন্তরিকভাবে আমরা করছি। অনেক সময় অনেকেই বলে যে আচ্ছা এটা এতদিন ধরে এই কাজটা করছে, নিশ্চয়ই কোনো প্রফিট রয়েছে, নিশ্চয়ই সরকার থেকে বহুত পরিমাণে অর্থ সাহায্য পাচ্ছে, নিশ্চয়ই এটা হোল টাইমার হিসাবে নিশ্চয়ই কোনো না কোনো লাভের জায়গা রয়েছে। হ্যাঁ, যারা এই সমালোচনাগুলো করছে আমাদের আড়ালে, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তারা প্রত্যেকে এগিয়ে আসুক, আমাদের সঙ্গে যুক্ত হয়ে কাজগুলো করুক। তাহলেই তারা বুঝতে পারবে যে তারা কতটা ভুল। ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ টক ঝাল মিস্ট্রি। আজ আপনাদের সঙ্গে পরিচয় করাবো রায়গঞ্জের এক অন্যতম পরিচিত মুখ, রায়গঞ্জ মুক্তির কাণ্ডারির কর্ণধার শ্রীমতী নিবেদিতা দাস ভট্টাচার্যের সঙ্গে। দিদি কেমন আছো প্রথমেই বলো। খুব ভালো। তাহলে আজকে আমরা আমাদের প্রধান উদ্দেশ্যে চলে যাই। দিদি বলো, রায়গঞ্জ মুক্তির কাণ্ডারির উদ্যোগ বা প্রথম চালু হয়েছে কিভাবে? প্রথমেই আমি টক ঝাল মিষ্টির পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এই সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আর চলে আসি এবার তোমার কোশ্চেনে, যে মুক্তির কাণ্ডারির উদ্যোগ কিভাবে শুরু হলো। এটা মেনলি শুরু হয়েছে আমাদের বিয়ের পরে। আমাদের যখন বিয়ে হয়, বিয়ের পরে আমরা একে অপরের সঙ্গে কথাবার্তা বা এগুলো প্রসঙ্গে দুজনেই বুঝতে পারি যে মানে একটা মানুষের পাশে, মানুষের সাথে থাকার ইচ্ছে আমাদের দুজনের মধ্যেই আছে। তো তখন বিয়ের পর থেকে আমরা নিজেরাই নিজেদের মতো করে মানুষের পাশে থাকার চেষ্টা করতাম। বিভিন্ন মানুষের, অসহায় মানুষের যার যেটা প্রয়োজন, যেটা হয়তো কারো কিছু বইপত্র কিনতে অসুবিধে হচ্ছে তাকে বইপত্র দিয়ে হেল্প করা, বা কারো খাওয়ারের অসুবিধে হচ্ছে তাকে চাল কিনে দেওয়া, বা এরকম টুকটুক করে ছোট ছোট কাজকর্মের মধ্যে দিয়ে বিয়ের পর থেকে আমাদের চলছিল। তো তারপরে বিভিন্ন ক্ষেত্রগুলোতে মানুষের পাশে থাকতে থাকতে আমরা দেখতে পেয়েছি যে দুজনের পক্ষে মানে ব্যক্তিগতভাবে সব রকম কাজ করা সবসময় সম্ভব হচ্ছে না। এটা প্রথম ফিল করি আমরা 2014 কিছুটা আগেই। রাস্তায় পড়েছিল এক ভবঘুরে মানুষ, তো তাকে তুলে আমরা হসপিটালে ভর্তি করতে যাই। তখন সেক্ষেত্রেই হসপিটাল থেকে বিভিন্ন রকমের প্রশ্ন আসে যে আপনারা কে ওনাকে ভর্তি করার, বা আমরা কি মানে আপনাদের কথা মতো কেন ওনাকে ভর্তি করবো, বা এরকম বিভিন্ন রকমের। তখনই আমরা ঠিক করি যে এটা ব্যক্তিগতভাবে করার থেকে যদি সংগঠনগতভাবে করা যায় বা সংস্থা একটা অর্গানাইজ করে তারপরে করা যায়, তাহলে হয়তো আমাদের কাজগুলো করতে সুবিধে হবে। তখন আমরা মানে তখন থেকে আর কি আমাদের রায়গঞ্জ মুক্তির কাণ্ডারির চিন্তা ভাবনা, রায়গঞ্জ মুক্তির কাণ্ডারির সূত্রপাত, সেটা হচ্ছে 2014 সাল। তুমি তো বললে তোমার বিয়ের পর থেকে আরো কাজকর্মগুলো শুরু করেছো আরো ভালোভাবে, তো তোমার বিয়ের আগেও কি এরকম কোনো কাজ করার অভিজ্ঞতা রয়েছে? একদম। আমরা মানে আমি ছোটবেলা থেকে দেখেছি আমার বাবাকে কর্মসূত্রে, আমার বাবা স্কুল টিচার ছিলেন, হাই স্কুল টিচার ছিলেন। উনি থাকতেন সাবধান নামক একটা গ্রামে, ওখানকারই স্কুলের টিচার ছিলেন। তো ছোটবেলা থেকে আমরা গ্রামেই মানুষ হয়েছি। তো তখন থেকে বাবাকে দেখতাম যে অসহায় মানুষদের পাশে থাকতে। গ্রামের যখন বিভিন্ন মানুষগুলো হয়তো অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু গ্রামে যেহেতু চিকিৎসা ব্যবস্থা অতটা ভালো নয় বা ওষুধ কেনার ক্ষেত্রে সমস্যা, সেই ক্ষেত্রগুলোতে বাবাকে দেখতাম যে শহর থেকে এসে ওষুধপত্র নিয়ে গিয়ে তাদেরকে দিত বিনামূল্যে। তারপরে তাদেরকেও বিভিন্ন মানে ভাবে যাদের অসহায় মানুষদের হেল্প করা যায়, সেটা আমরা ছোটবেলা থেকেই বাবাকে দেখেছি। তো বাবাকে দেখে তখন থেকে মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা সবসময়ই ছিল যে মানুষের পাশে থাকবো, মানুষের জন্য কাজ করব। তো এইভাবেই আর কি মানসিকতাটা তৈরি হয়েছে ছোট থেকে বাবাকে দেখে। অসাধারণ, একদম প্রথম থেকেই একদম আজকে এখন অবধি এই মানুষের সেবায়, মানুষের পাশে থাকা কন্টিনিউ চলছে। তাহলে 2014 থেকে শুরু করে আজ 2026, 12 বছর অতিক্রান্ত। এই 12 বছরে পুরো জার্নি ওয়াইজ এবং এই 2026 সালে এসে রায়গঞ্জ মুক্তির কাণ্ডারি কি কি নতুন ইনিশিয়েটিভ নিয়েছে? রায়গঞ্জ মুক্তির কাণ্ডারির বিভিন্ন রকমের কাজকর্ম রয়েছে। সেটার মধ্যে রক্তদান শিবির একটা অন্যতম। আমাদের রায়গঞ্জ মুক্তির কাণ্ডারির সূত্রপাত কিন্তু হয়েছিল রক্তদান শিবিরের মধ্যে দিয়েই, 14 সালে ওটা। তো সেই শিবির এখনো আমরা কন্টিনিউ করছি। আর বিশেষ করে আমাদের একটা বিশেষত্ব রয়েছে যে আমাদের প্রতি সপ্তাহের প্রতিটা রবিবার আমাদের ধারাবাহিক রক্তদান শিবির সংগঠিত করা হয়। তো সেটা কিন্তু মানে আমাদের জেলা থেকে শুরু করে রাজ্যে আমাদের মানে
এটার অন্যথা হবে না আর কি। এরকম কোথাও আমরা এখনো অব্দি দেখিনি যে কন্টিনিউ এভাবে ধারাবাহিক রক্তদান শিবির কোথাও করছে। তো আমরা মানে মানুষের জন্য, মানুষের পাশে থাকার জন্য এটা আমাদেরকে করতেই হয়, কারণ রক্তের যা ডিমান্ড এখন, সেটা কাউকে তো এগিয়ে আসতেই হবে এই ক্ষেত্রগুলোতে। এই ক্ষেত্রগুলোতে আমরা যেমন আমাদের সংগঠনের অনেক মানে মেম্বারদেরকে পেয়েছি, ওরা নিজেদের মন থেকে, নিজেদের সময়ের মানে জীবনযাত্রা থেকে সময় বের করে, সময়ের মানে অতিরিক্ত সময় হয়তো এগুলোর জন্য দিচ্ছে অনেকেই। যেরকম এক্ষেত্রে একজনের নাম না বললেই হয় না, নয় আর কি, যে রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন, আমাদের ঝুমকি পাল বলে একজন সদস্য আছেন। উনি তার সময়ের, দিনের বেশিরভাগ সময়টাই রক্তদানের জন্য হয়তো ব্যয় করছে আমাদের সঙ্গে। আর তাছাড়াও রয়েছে খাদ্যদান, যেটা রয়েছে সেটা তো আমরা প্রতি রাতে হসপিটালের বাইরে থাকা পেশেন্টের বাড়ির লোকজনদেরকে, যারা দূর গ্রাম থেকে আসছে, হয়তো বাড়ি ফিরতে পারছে না, সারাদিন হয়তো পেশেন্টের সঙ্গে দৌড়াদৌড়ি করছে, পেশেন্টের জন্য ওষুধ আনছে, রক্ত আনছে, এগুলো করছে, তারপরে রাত্রে হয়তো অনেকেরই এমন আছে যারা না খেয়ে দিয়ে শুয়ে পড়ছে। খাওয়ার, নিজের জন্য যে খাবারটা কিনবে বা সেটা হয়তো পয়সাও অনেকের কাছে নেই, বা পয়সা থাকলে তখন হয়তো দোকান বন্ধ, কিনে খাওয়ার মতো জায়গা নেই, সুযোগই নেই। হ্যাঁ, একদম। তো সেই সব মানুষদের জন্য আমরা প্রতি রাতে খাবার নিয়ে যাই। আমাদের আজকে 2027তম দিন হবে কন্টিনিউ আমাদের, মানে বিভিন্ন ওই যে ঝড় বৃষ্টি হোক বা যে কোনো অনুষ্ঠান, দুর্গাপুজো থেকে শুরু করে ঈদ, মহরম, যে কোনো অনুষ্ঠান, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, মানে এনি যে কোনো অনুষ্ঠান থাক, যাই থাক, আমাদের এই কাজটা করতেই হবে। সেটার জন্য যদি অনুষ্ঠানগুলোকে আমরা মানে অ্যাভয়েড করি তাও করব, কিন্তু এই কাজটা আমাদের করতে হবে, এটা একটা নেশার মতো আর কি। এটা তো রয়েছে। তারপরে রয়েছে দুস্থ মানুষদের জন্য, মানে রাস্তায় বিভিন্ন রকমের যে আমরা দেখি অনেক সময় ভবঘুরে কিছু মানুষ পড়ে থাকে রাস্তায়, এরকম অনেক হয়েছে যে বিভিন্ন রকমের মানুষ পড়ে আছে, যাদের হয়তো পায়ে পুরো পচে ঘা হয়ে গেছে, চলতে চলতে তাদের মানে পাশ দিয়ে যাওয়া যাচ্ছে না, যদি রাস্তার পাশ দিয়ে কেউ যাচ্ছে তো নাকে রুমাল দিয়ে যাচ্ছে। সেরকম ক্ষেত্রগুলোতেও সেরকম মানুষগুলোকেও আমরা রেস্কিউ করে বা নিয়ে নিজেরা ধরে টোটোতে উঠিয়ে বা যেভাবেই হোক হসপিটালে নিয়ে গিয়ে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। এরকম অনেক ভবঘুরে মানুষ আছে যাদের হয়তো স্মৃতিশক্তি সাময়িকভাবে চলে গিয়েছিল এই পরিস্থিতির মধ্যে থেকে, তাদের সঙ্গে কথা বলে গল্প করে তাদের হয় বাড়ির ঠিকানা আমরা জানতে পেরেছি, তাদেরকে তাদের বাড়ির কাছে পৌঁছে দিয়েছি। এরকম বিভিন্ন রকমের কাজকর্ম আমরা করছি। তাছাড়াও স্বপ্ন সাথী নামে আমাদের একটা প্রকল্প রয়েছে, সেখানে কিছু বাচ্চা রয়েছে যাদের মা বাবারা হয়তো বাসা বাড়িতে যেগুলো কাজ করে আর কি, পরিচারিকার কাজ করছে, বাবারা হয়তো টোটো চালাচ্ছে বা বাইরে কাজ করছে, এরকম আছে। তো সেই সব বাচ্চাগুলোকে আমরা সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করছি, সেই থেকে বাঁচিয়ে। হ্যাঁ, একদম, চাইল্ড লেবার থেকে বাঁচিয়ে। কারণ তারা হয়তো পড়াশোনার সাথে ওইভাবে যুক্ত ছিল না, হয়তো অনেকে স্কুলে ভর্তি ছিল না, বাড়িতেই হয় পড়ছে, ঘুরছে, খেলছে, নেশার সঙ্গে জড়িয়ে যাচ্ছে। সেই সমস্ত বাচ্চাগুলোকে আমরা সেই জায়গাটা থেকে তুলে এনে ওদেরকে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, তাদেরকে নৈতিক শিক্ষা, সামাজিক শিক্ষা দিয়ে বড় করে তোলার চেষ্টা করছি যতটুকু আমরা পারি আর কি। তো সেটাও রয়েছে স্বপ্নসাথী প্রকল্পের মধ্যে। আর তাছাড়াও রয়েছে আমাদের আরেকটা হয়েছে পরিধান প্রকল্প, যেটাও 2014 থেকেই শুরু। সেটা হচ্ছে পরিধান প্রকল্প বলতে ওখানে পুরনো বস্ত্র যেগুলো হয়তো আমাদের বাচ্চাদের বা আমাদের ছেলে মেয়েদের ছোট হয়ে যাচ্ছে, বা আমরা নিজেরাও কিছু জামা কাপড় ইউজ করতে করতে একটা বেশি দিন ইউজ করছি না, সেটাকে রিজেক্ট করে দিচ্ছি, সেই সমস্ত জামা কাপড়গুলো কালেক্ট করে সেই সমস্ত অসহায় দুস্থ মানুষদের মধ্যে বিলি করা। এটা আমাদের রায়গঞ্জ মুক্তির কান্ডারির অফিসের পাশেই একটা আলনা মতো রয়েছে, ওখানে প্রতিদিন সকালবেলায় টাঙিয়ে দেওয়া হয় বিভিন্ন বয়সের, ছোট থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধাদের পর্যন্ত জামা কাপড় টাঙিয়ে দেওয়া হয়, যার যখন যেটা লাগছে দেখে নিয়ে যাচ্ছে। আবার সেটা হয়তো দূর দূর থেকে, প্রান্তিক অঞ্চল থেকে মানুষরা হয়তো ওটা নিতে আসতে পারছে না, তো তাদের কাছে আমরা পৌঁছেও দিই মাঝে মাঝে। ওটা ওই জামা কাপড়গুলো নিয়ে হয়তো তাদের কাছে গেলাম, তাদের কাছে পৌঁছে দিয়ে আসলাম, যার যেটা লাগলো নিল। তাছাড়া নতুন বস্ত্রও যেমন আমাদের দেওয়া হয় বছরে 2 বার, একটা পুজোর সময়টা আমাদের নতুন বস্ত্র দেওয়া হয়, কারণ পুজোর সময়টা আমরা যে নতুন বস্ত্র দিই সেটা পুরোটা সেই সমস্ত প্রান্তিক অঞ্চলের বা মানে শহর থেকে অনেকটাই ভেতরের গ্রামগুলো থেকে আমরা গিয়ে খুঁজে খুঁজে সেই সমস্ত মানুষগুলোকে আমন্ত্রণ জানাই নতুন বস্ত্র নেওয়ার জন্য। কারণ শহরাঞ্চলের লাগোয়া যে সমস্ত মানে
দুস্থ মানুষেরা আছে, তারা হয়তো বাসা বাড়িতে কাজ করছে বা বিভিন্ন রকম কাজ করছে, তারা হয়তো সেই বাড়ি থেকে কাপড় পাচ্ছে বা এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু সেই সব যে তোমার দূরের যে সমস্ত প্রান্তিক মানুষেরা আছে, তারা তো এই ধরো বাড়িতে কাজকর্ম, নিজেদের মধ্যেই জমিতে কাজকর্ম বা বাড়িতে কাজকর্ম নিয়ে আছে, তাদেরকে মানে তাদের কাছে পৌঁছে যাই। ওই জন্য আমরা আর তাদেরকেই আমন্ত্রণ জানাই যে পুজোর সময় নতুন জামা কাপড় পরতে, কারণ তাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে দেখলে না ভীষণ কষ্ট হয় যে আমরা হয়তো পুজোতে 3-4টে পোশাক এক একজন পাচ্ছি, নিচ্ছি, কিনছি, কিন্তু সেই সমস্ত বাচ্চাগুলো ওই সারা বছর যে ছেঁড়া জামা পরে আছে, পুজোতেও হয়তো সেই ছেঁড়া জামাটা পরেই বাড়িতে বসে আছে। সেই জন্য সেই সমস্ত মানুষগুলোকে খুঁজে আমরা নিয়ে আসি জামা কাপড় দেওয়ার জন্য পুজোর 4টা দিনে, যাতে ওদের মুখে হাসি ফোটে। একদম একদম অবশ্যই। আমাদের একটা কথা খুব প্রচলিত, যে মাদার টেরেসা বলেছিল চ্যারিটি বিগিনস এট হোম। রায়গঞ্জ মুক্তির কান্ডারিকে দেখলে হয়তো বলতে হয় চ্যারিটি ক্যান বিগিন এভরিওয়্যার, শুধু করার ইচ্ছে থাকতে লাগবে। একদম। দিদি তুমি বললে রায়গঞ্জ মুক্তির কান্ডারি অনেকগুলো দিদি একসঙ্গে অপারেট করছে, মানুষজনকে খাওয়াচ্ছে, স্বপ্ন সাথী প্রকল্প রয়েছে, এই সবকিছুর জন্য তো প্রয়োজন অর্থ। তো তোমাদের কাছে সেই সোর্সটা কি বর্তমানে? অর্থের সোর্স আমাদের নিজেদেরই, কারণ এই ক্ষেত্রগুলোতে আমরা কারো বলতে রাজনৈতিক বা সরকারি কোনো সাহায্য নিতে আগ্রহী নই, কারণ এই কাজগুলো যেহেতু একদম আন্তরিকভাবে আমরা করছি, সেজন্য আমরা যখন শুরু করেছিলাম তখনই আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে আমরা আমাদের নিজেদের রোজগারের একটা অংশ এইসব কাজে ব্যয় করব। আর তার সাথে বলি যে আমাদের যে সমস্ত শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী আর কি মেম্বাররা রয়েছেন, সদস্যরা রয়েছেন, তারা তাদের সাধ্য মতো মানে তাদের সময় মতো কিছু অর্থ সাহায্য হোক বা কিছু সামগ্রী দিয়ে সাহায্য হোক, যেটা পারছে যথাসাধ্য তারা চেষ্টা করছে, দিচ্ছে। তার সঙ্গে আমরা আমাদের নিজেদের রোজগার থেকেই সেটার এক অংশ দিয়ে আর কি কাজটা করছি। আচ্ছা, আমরা তো শুনলাম যে 2027 দিন ধরে যে মানুষকে খাওয়ানো, মানুষকে সেবা করার প্রকল্প চলছে, সেই পিরিয়ডের মধ্যে কোভিড এসেছিল। প্রায় 2 বছর গোটা পৃথিবী থেমে গেছিল, সবারই অর্থ ব্যাকুলতায় সবারই দিন চলছিল। তো সেই সময় আমরা ম্যানেজ করলে কিভাবে? হ্যাঁ, 2000 মানে কোভিডের সময়টা ভীষণই একটা ভয়ঙ্কর, হ্যাঁ একদম, পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সবার ক্ষেত্রেই। তো আমাদের ক্ষেত্রেও এই সময়টাতে কাজকর্মের ক্ষেত্রে কিছু সমস্যা তো এসেছিলই অবশ্যই, আর্থিক দিক থেকে, যেহেতু সেই সময় আমাদের সবার ব্যবসা বাণিজ্য বা সবকিছুই একটা থেমেছিল বলতে গেলে। হ্যাঁ একদম। তো সেই সময়টা আমাদের সঞ্চিত অর্থ থেকে অর্থগুলো ব্যয় করতে হয়েছে কিছু, আর কিছুটা থাকে যে নিজেদের প্রয়োজনের বা নিজেদের ইচ্ছার বা নিজেদের হয়তো আমি যে টাকাটা দিয়ে হয়তো আমি রেখেছি যে আমি একটা ভালো শাড়ি কিনবো বা ভালো একটা গয়না কিনবো, সেই জায়গা থেকে সরে এসেছি যে না, এই জিনিসটা তো আমি পরেও করতে পারবো বা এই জিনিসটা আমার না করলেও চলবে, কিন্তু এই অর্থটা আমি যদি এই কাজে লাগাই তাহলে আমি সেই ক্ষেত্রটাতে মানে মানুষের পাশে থাকার কাজটা কন্টিনিউ করে যেতে পারবো। সেই জন্য আমরা সেই সময়টায় সেই দিকগুলো থেকে সরে এসেছি যে ওটা পরে হবে, আগে একদম যে কোনো ভালো কাজের ক্ষেত্রে বা যে কোনো মানুষের পাশে থাকার কাজের ক্ষেত্রে স্যাক্রিফাইস তো করতেই হবে। একদমই, মানে আমরা একটা আলাদাই আনন্দ আছে। সত্যি আমরা একটা কথা বলি যে টাফ টাইমস ডোন্ট লাস্ট, টাফ পিপল ডু। দিদিকে বা রায়গঞ্জ মুক্তির কান্ডারিকে দেখে সত্যি মনে হয় কথাটা সত্যি। এই মানে শুধু বলার কথা নয়, এটা আদতেও মানুষ প্রমাণ করে চলেছে প্রত্যেক মুহূর্তে। এটার আজকে উদাহরণ কিন্তু দিদি এবং রায়গঞ্জ মুক্তির কান্ডারির থ্রুতে আমরা পেয়েছি। তুমি তো অলরেডি বললে, তাও একবার টেনে বলছি, যে রাজনৈতিক সাহায্য বা সরকারি সাহায্য হোক বা রায়গঞ্জ মুক্তির কান্ডারি বা তুমি এখন রায়গঞ্জে বেশ পপুলার ফেস, তো রায়গঞ্জের মানুষের জন্য বা তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য যদি রায়গঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো সুযোগ আসে, তুমি কি সেটাকে গ্রহণ করবে? না, আমরা মনে করি যে মানে মানুষের পাশে থেকে কাজ করার জন্য কোনো রাজনৈতিক তকমা লাগাতে হয় না, কারণ রাজনৈতিক তকমা ছাড়াও আমরা কিন্তু মানুষের পাশে থেকে কাজ করতে পারছি বা কাজ করে যাচ্ছি। অবশ্যই আমরা কোনো রাজনৈতিক দলকে ছোট করছি না বা মানে আদার্স কিছু বলছি না, কারণ আমরা হয়তো সব রাজনৈতিক দলের ডাকেই সাড়া দিয়ে হয়তো রক্তদান শিবিরগুলোতে যাচ্ছি বা বিভিন্ন কাজকর্মে যাচ্ছি, অবশ্যই করছি, সেটা দলমত নির্বিশেষে। আমরা কোনো দলকে মানে স্পেশালি যে তার কাছেই যাব তার কাছে যাব না, সেটা আমাদের কোনো ব্যাপার নেই একদম। আর আমরা সবসময় বিশ্বাস করি যে যেমন মাদার টেরেসার কথা আমরা শুনেছি, স্বামী বিবেকানন্দের কথা আমরা শুনেছি, ওনারাও তো মানুষের সেবা করেছেন, মানুষের জন্য কাজ করেছেন।
কিন্তু কোনো রাজনৈতিক ভাবে করেননি বা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে করেননি। রাজনৈতিক ব্যাকআপ লাগেনি না, একদমই নেই। সেরকমই আমাদেরও রাজনৈতিক ব্যাকআপ আমাদের লাগবে না, বা রাজনৈতিক ক্ষেত্রগুলোতে আমরা যেতে চাই না। রাজনীতি মুক্ত ভাবেই আমরা কাজগুলো করে আসছি, করেও যেতে চাই। সবাই সমান, সবার জন্য একদম রায়গঞ্জ মুক্তির কান্ডারি সবসময় হাত বাড়িয়ে দেবে। একদম অবশ্যই। আচ্ছা দিদি, আমাদের এই পডকাস্টের পরে অনেকেই হয়তো কোয়ারিজ করবে যে আমরা কিভাবে মানুষকে হেল্প করব থ্রু রায়গঞ্জ মুক্তির কান্ডারি। তাহলে রায়গঞ্জ মুক্তির কান্ডারিতে জয়েন করার জন্য কি কি স্টেপস বা কি কি পদক্ষেপ নিতে চায়? আচ্ছা, হ্যাঁ, অনেকেই এটা আসে, বা অনেক যেরকম আমাদের সংগঠনের সংস্থা সদস্যরা রয়েছেন। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে নতুন যারা কাজ করতে আগ্রহী বা মানুষের পাশে থেকে কাজ করে যেতে চায়, তারা অলওয়েজ ওয়েলকাম আমাদের কাছে। আর এটার জন্য আমরা কখনোই কোনো বার্ষিক বা মাসিক কোনো মানে টাকা বা কিছু ধার্য করি না। আমরা চাই সবসময় যে মানুষ মন থেকে এগিয়ে আসুক এই কাজে। সেটার জন্য আমাদের টাকা পয়সাটা মেন না। আমরা জানি যে সে যদি মন থেকে কাজ করে তাহলেই আমাদের কাছে অনেক। সেটার জন্য তাকে কোনো টাকা পয়সা দিয়ে ঢুকতে হবে বা কিছু, সেটার কোনো ব্যাপার নেই। সে নিজের ইচ্ছে মতো আসতে পারে, অবশ্যই সে তো যোগাযোগ করেই আসবে, বিভিন্ন কাজকর্মগুলোতে থাকতে পারে। আমরা সব সময় আমাদের সব কাজে সবাইকে ওয়েলকাম সব সময়। আচ্ছা, কোন রকম মান্থলি কিছু ডিউ কিছু করার প্রয়োজন নেই, শুধু মনের ইচ্ছে থাকাটা প্রয়োজন এবং একদম রেডিলি কাজ করতে আসতে লাগবে। হ্যাঁ, আমাদের সংগঠনের সঙ্গে যদি কেউ যুক্ত হতে চায়, অবশ্যই রায়গঞ্জ মুক্তির কান্ডারির অফিসে আসতে হবে। অফিসের অ্যাড্রেস নিশ্চয়ই জানা আছে, রয়্যাল এনফিল্ড শোরুমের ঠিক অপোজিটে। আর আমি ফোন নাম্বারটাও বলে দিচ্ছি, 9800535529। এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি অফিসে চলে আসবেন, কথাবার্তা বলে অবশ্যই সব সময় ওয়েলকাম আপনাদেরকে। এতগুলো দিকে মাথা ঘামাতে হয়, এখানে নিবেদিতা দি তাদের হচ্ছে নিজের মানুষ হিসাবে তার কিছু প্যাশন, হবি বা কিছু ইচ্ছে? হ্যাঁ, আমি গান শুনতে ভীষণ ভালোবাসি। আচ্ছা। আর সব বিভিন্ন কাজকর্ম করে, অবশ্য আমরা যে কাজগুলো করছি না, সে কাজগুলোতে স্ট্রেস কিন্তু খুব কম আসে। কারণ সেটা তো মানসিক তৃপ্তি থেকে কাজগুলো আমরা করছি, অন্তর থেকে কাজগুলো করছি, সেজন্য স্ট্রেসটা আমার জীবনে খুব একটা আমি ফিল করি না। আর যখনই একটু মনে হয় যে বোর লাগছে বা কিছু, তখন আমি গান শুনে সময়টা পাস করি। আচ্ছা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলি, দিদি কিন্তু 2024 সালে রায়গঞ্জ তথা গোটা উত্তর দিনাজপুরকে রিপ্রেজেন্ট করে দিদি নাম্বার 1-এ। তো দিদি, তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল? একদম দিদি নাম্বার 1-এ, হ্যাঁ, দিদি নাম্বার 1 যেমন আমার দেখাই হতো না, সেটা একদম পুরো চমকের মতো ব্যাপারটা ছিল। হঠাৎ করে ফোন আসে, যে আমি ভাবিও নি কখনো, দোকানেই ছিলাম সেই সময় ফোন এসেছিল যে দিদি নাম্বার 1-এ আপনি কি আগ্রহী, তো আপনার কি কি কাজকর্ম করছেন বা কি, সবকিছু শুনলো। তারপরে কিছুক্ষণ পরে কনফার্মেশন ওনারা দিলেন যে আপনাকে যেদিন ফোন করেছিলেন তার 2 দিনের মাথায় আর কি কলকাতায় আসতে হবে, শুটিং আছে। তো আমি ভাবিনি যে আমি ভাবলাম যে শুটিং বলতে, আমি তখন জিজ্ঞাসা করেছিলাম যে এটা কি শুটিং হবে সিলেকশনের জন্য? বলো না না, আপনার মেন প্রোগ্রামের শুটিং হবে, হ্যাঁ, সিলেকশনের ব্যাপার নেই কিছু। তো ওটা একটা বেশ অন্যরকম অভিজ্ঞতা ছিল সেদিনের। তো তারপরে দিদি নাম্বার 1-এ যাওয়া যথারীতি, ওখানে গিয়ে জেলাকে রিপ্রেজেন্ট করা খুব অন্যরকমের একটা অনুভূতি ছিল। বেশ ভালো লেগেছিল, অনেক রকমের অভিজ্ঞতার সঞ্চয় করতে পেরেছিলাম তখন, সব রকম মানুষের সঙ্গে মিশে বা কথা বলে খুব ভালো ছিল ব্যাপারটা। আর যদি কেউ ওখানে যেতে চায়, তার জন্য ওরকম কিছু প্যারামিটারস রয়েছে? আমার যেহেতু কোনো রকম ভাবে কিছু করে আর কি যেতে হয়নি, ওনারাই কন্ট্যাক্ট করেছিলেন, ডেকেছিলেন, ওই জন্য আমার ওইভাবে জানাও নেই কিভাবে কি কন্ট্যাক্ট করতে হয়, ওটা ঠিক জানা নেই আর কি। আচ্ছা, যা হবে ওই স্পন্টেনিয়াসলি হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। আমরা তো অনেকক্ষণই শুনলাম পুরো মুক্তির কান্ডারি কিভাবে কাজকর্ম করে। এবার তুমি অ্যাজ এ মানুষ কিভাবে, কি পরিচিতি, বিয়ে, পরিচয় একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করো। বিয়ে, হ্যাঁ, বিয়ে তো আমাদের লাভ ম্যারেজ। আচ্ছা আচ্ছা। তো দোকানে জিনিসপত্র কেনার সূত্রেই ওর সঙ্গে পরিচয়ের বেশি দিন অপেক্ষা আর হয়নি আর কি। পরিচয়ের কিছুদিনের মধ্যেই, বছর খানেকের মধ্যেই আমাদের বিয়ে। তারপরে তো একইভাবেই আমাদের বিয়ের সালটা 2004। অনেক বছর, 22 বছর। হ্যাঁ, একদম 2004।
তো তখন থেকেই একসাথে সুন্দরভাবে চলছে। চলুক এভাবেই, ভালোভাবে চলুক। একদম, মুক্তির কান্ডারি একদম। একসঙ্গে মানুষের সাহায্য করুক, তোমরা একসঙ্গে সাহায্য করো সবাইকে, সবার পাশে থাকো, সেটাই চাওয়া। আমরা শুনলাম যে তোমরা 22 বছর একসঙ্গে। তো এখন আমরা অনেকেই দেখছি যে যারা কাপলসরা রয়েছে তারা জেনারেলি একসঙ্গে থাকতে চায় না, প্রবলেম হলেই তারা কোনো কিছু প্রবলেম করে তারা সেপারেট হয়ে যায়। সেখানে তোমরা 22 বছর একসঙ্গে রয়েছো, তোমার যদি এই কাপলদের কিছু বলতে হয়, তোমার একদম। এক্সপিরিয়েন্স শেয়ার করা। হ্যাঁ, 22 বছর আমরা একসাথে রয়েছি, কিন্তু 22 বছর যে কিভাবে কেটে গেল আমরা এখনো বুঝতে পারি না। আর কি মানে 22 বছরের যে আমাদের এই যাত্রাপথ, সেটা নিশ্চয়ই যাত্রাপথে তো ওঠানামা থাকবে, থাকবে, সেটা থাকবে। স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই ক্ষেত্রটাতে যেহেতু আমাদের মানসিকতাটা এক, আর অ্যাডজাস্টমেন্ট কিন্তু যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টটা প্রচন্ডভাবে দরকার। সেক্ষেত্রটাতে আমিও যেরকম অ্যাডজাস্ট করি, ও সেরকম অ্যাডজাস্ট করে। মানে আমরা যেহেতু আমাদের দিনের বেশিরভাগটা সময় হয়তো কেটে যাচ্ছে মানুষের জন্য, একসঙ্গে হয়তো, হ্যাঁ একদম একসঙ্গে বলতে আমাদের বিজনেস পারপাসে আর কি। আমি যদি দোকানে থাকছি, ও হয়তো বাইরের কাজগুলো তখন সামলাচ্ছে, আবার ও যখন দোকানে আসছে তখন হয়তো আমি আমার বাইরের কাজগুলো সামলাচ্ছি। এভাবে অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়েই চলছে। কিন্তু এখনকার দিনে অনেক মানে আমরা দেখতে পাচ্ছি সবসময়ই যে হয়তো কোনো সম্পর্ক বেশি দিন টিকছে না বা কিছু। এটা আমার মানে নিজেরই মনে হয় আর কি, যে সোশ্যাল মিডিয়া হয়তো এটার জন্য অনেকটাই দায়ী। মানে আমার মনে হয় যে আমরা ইউটিউবে যেরকম ভিডিওগুলো দেখছি, যেরকম কন্টিনিউ একটা ভালো লাগছে না স্ক্রল করে চলে যাচ্ছি, আবার আরেকটাতে যাচ্ছি, সেরকম মানে সেরকমই আর কি সম্পর্কগুলোর ক্ষেত্রে হয়ে গেছে, যে এই সম্পর্কটা আমার ভালো লাগছে না, স্ক্রল করে চলে গেলাম আরেকটা সম্পর্কে। তো সেই ক্ষেত্রটাতে তাদেরকে আমি বলবো যে একটু ধৈর্য ধরে নিজেদেরকে, আমি মানে সবসময় ইগোকে বড় করতে দেওয়া চলবে না, ইগোকে আমাদের কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। যে ইগোকে কন্ট্রোল করে আমরা দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট বজায় রেখে চলবো, তাহলে একটু অ্যাডজাস্টমেন্ট করলেই কিন্তু সম্পর্কগুলোকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব। অসম্ভব কিন্তু একেবারেই নয়। মানে মানুষের পাশে কিন্তু তাহলে এভাবেও থাকা যায়, দুটো মানুষ যারা হয়তো একে অপরের সঙ্গে থাকতে প্রবলেম ফেস করছেন, তারা কিন্তু এভাবেও নিজেদের মধ্যে জট, নিজেদের মধ্যে প্রবলেমগুলোকে সর্ট আউট করতে পারে। রায়গঞ্জে মুক্তির কান্ডারি নামে ভূয়সী প্রশংসা, সবাই প্রশংসায় পঞ্চমুখ। তবে কেউ বা কাহারা কোনো সময় কুৎসা রটাতে কেউই থামে না। অনেক সময় অনেকেই বলে যে আচ্ছা এরা এতদিন ধরে এই কাজটা করছে, নিশ্চয়ই কোনো প্রফিট রয়েছে, নিশ্চয়ই সরকার থেকে বহুত পরিমাণে অর্থ সাহায্য পাচ্ছে, নিশ্চয়ই এরা হোল টাইমার হিসাবে নিশ্চয়ই কোনো না কোনো লাভের জায়গা রয়েছে। এই ঘটনাগুলো বা এই কুৎসা যারা রটায় তাদের প্রতি তোমার কি বক্তব্য থাকবে? একদম, হ্যাঁ, এটা তো অবশ্যই কানে আসে আমাদেরও, যে অনেকেই হয়তো সামনে না বলুক পেছনে হয়তো বলছে যে অনেক সাহায্য পাচ্ছে বা কিছু, কিন্তু আমরা মনে করি যে কোনো ভালো কাজের সমালোচনা অবশ্যই হবে। তো সেই জন্য আমাদেরও ভালো কাজগুলো সমালোচনা হচ্ছে। হ্যাঁ, যারা এই সমালোচনাগুলো করছে আমাদের আড়ালে, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তারা প্রত্যেকে এগিয়ে আসুক, আমাদের সঙ্গে যুক্ত হয়ে কাজগুলো করুক। তাহলেই তারা বুঝতে পারবে যে তারা কতটা ভুল। মানে এই ভুলটা প্রমাণ করা কিন্তু ভীষণভাবেই প্রয়োজন। কারণ মনের মধ্যে বিষ পুষে রেখে কখনো মানে কারো, একদম তাই, ভালো কাজ হয় না। তাই প্রত্যেককে বলবো এগিয়ে আসুন, আমাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করুন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা নিজেদের প্রফিট থেকেই, যে তার প্রফিটের কিছুটা অংশ থেকেই যে আমরা মানে আর যা ইনকাম আর কি, তার কিছুটা অংশ থেকে যে আমরা কাজগুলো করছি, বা আমাদের যে সদস্যদের যা নিজেদের টাকা পয়সা থেকে যেটুকু হেল্প করছে, সেখান থেকে যে আমরা কাজগুলো করছি, তারা মানে সেটা তারা আর কি পুরোটাই ক্লিয়ার হয়ে যাবেন ব্যাপারটাতে। সেই জন্যই প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এটা, যে প্রত্যেকে এগিয়ে আসুন, আমাদের যারা এই সমস্ত ভুল ধারণা মনের মধ্যে পুষে রেখেছেন, এগিয়ে এসে আমাদের সঙ্গে কাজ করুন, আমাদেরও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। তাহলে এবার তোমার জন্য কয়েকটা র্যাপিড ফায়ার কোয়েশ্চেন, দর্শকরা একবার তোমাকে জানুক, মুক্তির কান্ডারির বাইরেও নিবেদিতা দিকে জানুক, সেটার জন্য র্যাপিড ফায়ার, ঠিক আছে? তাহলে শুরু করছি। একদম। প্রথম প্রশ্ন, পাহাড় না সমুদ্র? পাহাড়। চা না কফি? চা। গল্পের বই না সোশ্যাল মিডিয়া? সোশ্যাল মিডিয়া। বিরিয়ানি না ডাল ভাত? ডাল ভাত। ভগবানে বিশ্বাসী না অবিশ্বাসী? বিশ্বাসী। ছুটির দিন বাড়িতে থাকতে পছন্দ না কাজে ব্যস্ত থাকতে ভালোবাসো? ছুটির দিন কাজে ব্যস্ত থাকতেই ভালো লাগে। আচ্ছা, ওল্ড স্কুল না মডার্ন? ওল্ড স্কুল। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, প্রতিশোধ না ক্ষমা? অবশ্যই ক্ষমা। টক ঝাল মিষ্টি পরিবারের তরফ থেকে দিদির জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার।
থ্যাংক ইউ সো মাচ। কমেন্টে জানাতে ভুলবেন না আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো, এবং কমেন্ট করবেন আপনারা পরবর্তী এপিসোডে কাকে দেখতে চান। আবার দেখা হচ্ছে ঠিক পরের দিন সন্ধ্যে 6টায়। নমস্কার।